আসসালামু আলাইকুম। নতুন ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের টপিক হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, যা এসএসসি এবং এইচএসসি পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই ভিডিওটি দেখার সাথে সাথে খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবে। তো কথা না বাড়ি চলো শুরু করা যাক। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ 5টা রুলস, যেগুলো আমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাতে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা দেখি নিয়মগুলো কী কী আছে এখানে আমাদের। ফার্স্ট এটা আছে সো ডট ডট দ্যাট, যার অর্থ হচ্ছে কি এতই যে, অর্থাৎ আমাদের দেওয়া থাকবে সো পর্যন্ত দেওয়া থাকে সাধারণত, এবং তারপর এটা অ্যাডজেক্টিভ দেওয়া থাকে। আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে, দেখবা যে সো এরপরে সাধারণত অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে। তোমরা স্ক্রিনে রুলসগুলো দেখতে পাবে। আমি শুধু বেসিকটা বলেছি, সো এর পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে এবং তার পরিবর্তে অংশ আমাদের দ্যাট থাকবে। এইটুকু আমাদের লিখতে হবে, অর্থাৎ আমাদের দ্যাট দেওয়া থাকে সাধারণত, এবং দ্যাটের পরে আমাদের একটা ক্লোজ যোগ করতে হয়। এখন সেইটা ক্লোজটা কেমন হবে? সাধারণত দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান কুড এর সাথে নট, ক্যান নট অথবা কুড নট। তারপরে আমরা তো জানি যে যেহেতু মডেল অক্সিলারি ব্যবহার করা হচ্ছে, সেইখানে কী হবে? ভার্বের বেস ফর্ম হবে। তারপর বাকি অংশ আমরা এই সেন্টেন্সের অর্থানুযায়ী লিখব, অর্থাৎ সেন্টেন্সের মিনিংয়ের উপর নির্ভর করবে পরবর্তী আমি কী লিখব। আবার একই সাথে আমরা যদি ক্যান কোড এগুলো নাও ইউজ করি, তাহলে আমরা একটা নেগেটিভ ক্লোজ ইউজ করব, যার অর্থটা নেগেটিভ হবে। যেমন ধরো, দে আর সো পোর দ্যাট, অর্থাৎ তারা এতই গরিব যে, দ্যাট দে ক্যান নট বাই ফুড, অর্থাৎ তারা এত গরিব যে তারা খাবার কিনতে পারে না। আমি যদি এটাকে এভাবে লিখতাম তাও হতো। দেখো এখানে আর আছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স আছে যদি আমি এখানে ক্যান নট দিয়েছি, আর এখানে যদি ওয়ার হতো বা ওয়াজ হতো, তাহলে আমরা এখানে ইউজ করবো কুড নট। অর্থাৎ এটা পাস্ট টেন্স হলে কুড নট, আর যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে হবে ক্যান নট। নেক্সট ওয়ান দেখো, দ্য কার ওয়াজ মুভিং সো ফাস্ট, অর্থাৎ গাড়িটা এত দ্রুত যাচ্ছিল যে, সো ফাস্ট, সো প্লাস অ্যাডভার্ব। তো দেখো যে গাড়িটা এত দ্রুত যাচ্ছিল যে, তাহলে আমরা দেখলাম সো এর পরে ফার্স্ট আছে এবং তারপর আমরা কি করব, এখানে নেগেটিভ ক্লজ যোগ করবো দ্যাট যুক্ত, এবং এটার সাথে মিল পড়ে। যেমন ধরো, দ্য কার ওয়াজ মুভিং সো ফাস্ট, গাড়িটা এত দ্রুত যাচ্ছিল যে, দ্যাট সাবজেক্ট উই বিকেম নার্ভাস, আমরা নার্ভাস হয়ে গেলাম। দেখো নার্ভাস ওয়ার্ডটা কিন্তু নেগেটিভ মিনিং, তার মানে তুমি যদি এখানে ক্যান নট কুড নট ইউজ করো তাও হবে। আর যদি বলো একটা নেগেটিভ ক্লোজ আমি যোগ করবো, মিনিং যুক্ত আর কি। নেগেটিভ ক্লোজ বলতে আমি বলছি যার মিনিংটা হবে নেগেটিভ দিকে যাবে, সেটা ব্যবহার করতে পারো। আরেকটা দেখি আমরা, দ্য ব্যাগ ওয়াজ সো হ্যাভি, দেখো ব্যাগটা এত ভারী যে, অর্থাৎ ব্যাগটা এত ভারী ছিল যে, দ্যাট তারপরে আমি নিতে পারি যে আই, যেহেতু ওয়াজ আছে আমি দিলাম কুড নট, আই কুড নট ক্যারি ইট, আমি এটাকে বয়ে নিতে পারলাম না। তার দেখো দ্যাটের পরে আমি কী করছি, সাবজেক্ট প্লাস কুড নট, তারপরে একটা ভার্ব ইউজ করেছি আমি। এবারে ধরো টু টু দেখবো আমরা, টু আর টু। দেখো এটা হচ্ছে এইটারই, আমরা যদি এটাকে বলি কমপ্লেক্স, এটা হচ্ছে সিম্পল। দেখো টু এর পরে সাধারণত ভার্ব এর বেস ফর্ম হবে, এর সাথে মিল রেখে হবে, যে কোনো ভার্ব দিলেই হবে না, যাতে এই পাশে যা থাকবে সেটার সাথে একটা মিল পড়ে, অর্থাৎ অর্থ অনুসারে হবে সেটা। দে আর টু পোর, দেখো দে আর টু পোর, অর্থাৎ এইখানে দেখো এই টু এর উপরে একটা অ্যাডজেক্টিভ আছে, এটা আসলে একটা অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব, এই টুটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এরপরে হবে একটা অ্যাডজেক্টিভ। তোমরা জানো যে অ্যাডভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। এখন আমি এখানে টু দিব, মনে রাখবে যে এইখানে যদি টু থাকে তারপরে এখানে টু হবে। টু, আমি যদি এটাকে লিখি দে আর টু ফোর টু, দেখো এইটাকে আমি কপি করতে পারি, এই যে ভার্বটা আছে এখান থেকে নিতে পারি, টু বাই ফুড।
দেখো আমি যা বলছিলাম সেটা হচ্ছে টু টু যুক্ত যেটা হবে টু প্লাস অ্যাডজেক্টিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম, অবশ্যই সেটা তোমাকে এটার সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। হ্যাঁ, নেক্সট ওয়ান আমরা দেখি। দ্য ব্যাগ ওয়াজ টু হ্যাভি ফর মি, অর্থাৎ ব্যাগটা আমার জন্য এতই ভারী ছিল যে টু, এখন দেখো টু এরপরে আমাদের কি হয় ভার্বের বেস ফর্ম টু ক্যারি ইট। তাহলে আমরা দেখলাম টু থাকলে অর্থাৎ এখানে টু প্লাস অ্যাডজেক্টিভ থাকলে তারপর আমরা টু প্লাস ভার্বে ব্যবহার করব, ভার্বের বেস ফর্ম হবে। নেক্সট ওয়ান দেখি আমরা, দো অলদো এর অর্থ হচ্ছে যদিও। এটা খুব ইন্টারেস্টিং, আমরা যদি দেখি দো হি ওয়াজ স্টাডিয়াস, যদিও সে পড়ুয়া মানে খুব পড়াশোনা করে। দেখো এখানে আছে স্টাডিয়াস, খুব পড়ুয়া। এই দো দো আমরা যদি ইউজ করি তাহলে এই পাশে যা বলবে ওই পাশে তার উল্টা হবে, অর্থাৎ বিপরীত কিছু বলবে। দেখো এখানে যদি বলি যে সে খুব পড়ুয়া, তার মানে সে কি পাস করবে বা জিপিএ 5 পেলে স্বাভাবিক, কিন্তু দেখা গেল এর বিপরীত হবে। যেমন কি হতে পারে, দো হি ওয়াজ স্টাডিয়াস, যদিও সে পড়ুয়া, হি ফেল ইন এক্সাম। দেখো মানে যদিও সে পড়ুয়া, সে কী করেছে পরীক্ষায় ফেল করেছে, আসলে সেটা কি সম্ভব? দেখো এরকম হয় কিন্তু অনেক সময় খুব পড়াশোনা করে কিন্তু তারপরে ভালো রেজাল্ট করতে পারে না। আমরা যেটা আশা করি যে এত পড়াশোনা করেছে শেষে ভালো রেজাল্ট করবে, কিন্তু তা না হয় সেটা তার বিপরীত হয়েছে। আবার দেখো দো হি ওয়াজ সিক, যদিও সে অসুস্থ, যদিও সে অসুস্থ, এটা তার উল্টা হবে। যেমন ধরো আমরা বলতে পারি হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। সাধারণত অসুস্থ হলে কি স্কুলে যাওয়ার কথা না, তারপরেও সে স্কুলে গিয়েছিল, তার মানে কি এটা হয়ে গেল উল্টা। এটার সাথে আরটার সম্পর্ক হচ্ছে আমাদের, সেটা হচ্ছে সিন্স অ্যাজ। এটা হচ্ছে প্রতিকূল ঘটনা, এটা তোমার মনে রাখবা যে একটা প্রতিকূল ঘটনা তৈরি করে এটা। দো থাকলে এটা সেটা প্রতিকূল হবে, অর্থাৎ একটা আরেকটা বিপরীত দিকে যাবে। যেমন এটা যা বলবো এটা তার উল্টা হবে, এটা যা বলবে ওটা তার বিপরীত হবে, এরকম। সিন্স অ্যাজ এর অর্থ যেহেতু। এটা মনে রাখবে, আমরা আগেটা পড়েছিলাম দো, সেটা ছিল প্রতিকূল, এটা হচ্ছে অনুকূল ঘটনা, অনুকূল ঘটনা। অর্থাৎ সিন্স অ্যাজ এর এই পাশে যা বলবে ঠিক ওই পাশে এটার অনুকূলে যাবে, ঘটনাটা রেজাল্টটা অনুকূলে যাবে, যেহেতু এটা কার্যকরণ সম্পর্ক রয়েছে এখানে, অর্থাৎ একটা কারণ একটা ফলাফল বা কার্যকরণ সম্পর্ক রয়েছে, সেহেতু এইটা ঘটনা যা বলবে এটা তার অনুকূলে যাবে। আর দো বললে হয় এটা যা বলে ওটা তো উল্টা হয়, ওইটা হচ্ছে প্রতিকূল, এটা হচ্ছে অনুকূল। দেখো সিন্স হি ওয়াজ স্টাডিয়াস, আমরা কিন্তু এটা ঠিক সেমটা নিয়েছি আগে যেটা নিয়েছিলাম সেটাই। দেখো সিন্স হি ওয়াজ স্টাডিয়াস, যেহেতু সে পড়ুয়া মানে অনেক পড়াশোনা করে, হি গট জিপিএ 5। দেখো যেহেতু সে পড়ুয়া তাই সে জিপিএ 5 পেয়েছে, তার মানে এটা তার অনুকূলে গিয়েছে। তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি সিন্স এর দল তো যাই লিখি না কেন, এই পাশে যে টেন্স হবে ওই পাশে সেই টেন্সই হবে, অর্থাৎ এটা প্যারালাল বলে আমরা, এটাকে প্যারালালিজম বলি আমরা, সমান্তরাল। অর্থাৎ এটা যদি পাস্ট টেন্স হয় ওটা পাস্ট টেন্স হবে, এটা প্রেজেন্ট হলে ওটা প্রেজেন্ট হবে। অ্যাজ আই ওয়াজ সিক, যেহেতু আমি অসুস্থ, যেহেতু আমি অসুস্থ তাহলে কি আই ডিডন্ট গো আউট, মানে যেহেতু আমি অসুস্থ তাই আমি বাইরে যাই নাই। ঠিক এটাকে আমি আরেকটা দিয়ে লিখতে পারি বিকজ, এটা কিন্তু বিকজ না, এটা হচ্ছে বিকজ। বিকজ যার হচ্ছে কারণ, এরপরে যা হবে সেটা হচ্ছে এটাও কার্যকরণ সম্পর্ক, এটা যেহেতু কার্যকরণ সম্পর্ক রয়েছে অনুকূল ঘটনা প্রকাশ করে, এটাও কার্যকরণ সম্পর্ক রয়েছে এবং এটা অনুকূল ঘটনাকে প্রকাশ করে। দেখো আই ডিডন্ট গো আউট, আমি বাহিরে যাই নাই, বিকজ কারণটা কি এটা খেয়াল করো। অ্যাজ আই ওয়াজ সিক আই ডিডন্ট গো আউট, ঠিক এই সেন্টেন্সটা অর্থাৎ এই ক্লজটা প্রথমে দেওয়া আছে, অর্থাৎ ফলাফলটা আগে দেওয়া আছে, এখানে ফলাফলটা আগে দেওয়া আছে, এখন আমাদের কারণটা লিখতে হবে। আর এখানে কারণটা দেওয়া ছিল
ফলাফলটা পরে লিখেছি কারণ, আর এটা হচ্ছে ফলাফল, আর এটা হচ্ছে কি ফলাফল বা রেজাল্ট, আর এটা আমরা কারণ লিখব। তার মানে সিন্স এজের ঠিক অনুরূপ, কিন্তু এটা আগে পিছনে একটু তফাৎ আছে। আমরা যদি দেখি এই পাশে ফলাফলটা থাকে অ্যাজ বা সিন্স থাকলে, আর বিকজ থাকলে আগে ফলাফলটা থাকে। ওকে, আই ডিড নট গো আউট, আমি বাইরে যাইনি, বিকজ আই ওয়াজ সিক। এখন আমরা আরেকটা জিনিসটাকে গুলিয়ে ফেলি, সেটা হচ্ছে বিকজ অ্যান্ড বিকজ অফ, দুটো কিন্তু এক জিনিস নয়। বিকজ অ্যাট কনজাংশন ব্যবহার করা হচ্ছে, আর দেখো বিকজ অফ এর হচ্ছে কারণে। বিকজের উপরে তুমি একটা ক্লোজ যুক্ত করেছো, এটা একটা ক্লোজকে যুক্ত করেছো, বা আমরা যদি একটা সেন্টেন্সের অংশকে যুক্ত করেছি, একটা ছোট অংশ যুক্ত করেছি। কিন্তু দেখো বিকজ অফ এর উপরে তুমি কখনো একটা সেন্টেন্সকে যুক্ত করতে পারবে না, তুমি একটা ফ্রেজকে যুক্ত করতে পারো, বা কিছু শব্দগুচ্ছ যোগ করতে পারো, বা শব্দের সমষ্টিকে যোগ করতে পারো, যেটা একটা ওয়ার্ডে নিয়ে কাজ করে। আই ডিড নট গো আউট, আমি বাইরে যাই নাই, বিকজ অফ কারণে, কি কারণে যাই নাই, আমি বলতে পারি বিকজ অফ মাই ইলনেস। অথবা এটা আমি আরো এভাবে লিখতে, বিকজ অফ বিং ইল। দেখো তোমরা জানো যে প্রেপোজিশনের পরে যে কোনো ভার্ব হয় তার সাথে আইএনজি হয়, যেহেতু এখানে ওয়াজটা ছিল যেটা বি ভার্ব, এর বেস বি ভার্বের বেস আমরা যদি এম ইজ আর ওয়াজ এর বেস ফর্ম, সেটা হচ্ছে বি, আর তার সাথে আইএনজি হয়েছে এখানে। যেহেতু এটা প্রেপোজিশন, এরপরে যদি কোনো ভার্ব হয় তাহলে কী হবে, সেটা আইএনজি হবে। এই জন্য আমরা এটা ঠিকই দেখছি বিং। আর দেখো বিকজ অফ মাইট হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ, তাই না? এরপরে কী হবে, নাউন হবে, এটা কিন্তু নাউন, এটা নাউন, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ আর কি, নাউনের এক অ্যাডজেক্টিভ। আর এখন দেখো এটা প্রেপোজিশন, এরপরে আমাদের কি হচ্ছে ভার্ব হয়েছে, এই জন্য ভার্বের সাথে কি হয়েছে, আইএনজি হয়েছে, আর পরেরটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। দেখো তোমরা যদি এই বিষয়টা না ক্লিয়ার করে থাকো, না বুঝে থাকো, তাহলে আমার একটা ভিডিও দেওয়া আছে, দেখবা যে সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে এটা খুব ভালো করে আলোচনা করা হয়েছে, তোমরা এটা দেখতে পারো। তো আমরা কি জানলাম এখান থেকে, যে বিকজ এর পরে একটা ক্লোজ যুক্ত হয়, আর বিকজ অফ এর পরে কি যুক্ত হয়, একটা ফ্রেজ। এটা কিন্তু ক্লোজ না, এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব কিছু নাই। তো এই ছিল আমাদের 5টা রুলস, আশা করি তোমরা এগুলো খুব মনোযোগ দিয়ে দেখেছো। আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আমরা যখনই এই কমপ্লিট সেন্টেন্স লিখবো, অবশ্যই আমরা পুরো সেন্টেন্সটাকে উঠিয়ে লিখবো। এমন না যে যেটুকু গ্যাপ থাকে, বা যেটুকু বাদ থাকে, বা যেটুকু দেওয়া আছে প্রশ্নে সেটুকু আমরা লিখবো না, তা কিন্তু না, পুরো সেন্টেন্সটাকে তোমাকে উঠিয়ে লিখতে হবে অ্যান্সার স্ক্রিপ্টে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং এই রুলসগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস না হয় তাহলে কিন্তু এই ভিডিওতে কোনো লাভ হবে না। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।